রাজধানীর সড়কে চারা লাগানোর জন্য ব্যয় কোটি কোটি টাকা। আর এই কোটি কোটি টাকার গাছ মরছে অযত্নে। পরিচর্যার জন্য নেই লোকবল, নেই সমন্বয়, নেই কোনো পরিকল্পনা। এই বিষয়ে সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। তার কাছ থেকে বিস্তারিত জানবো। সঙ্গে আছে আমি শাহাদাত তনিম। জাহিদুর রহমান, সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সড়কগুলোতে কোটি কোটি টাকার গাছ মরছে কেন? জি, এখানে নানা কারণে আসলে কোটি টাকার গাছ, আসলে কোটি টাকার গাছ হওয়ার কথা ছিল না যদি আমাদের দেশীয় গাছ হতো। এখানে আমাদের রাজধানীর বিভিন্ন যে সড়ক বিভাজক আছে কিংবা ফুটপাত, এখানে কিন্তু প্রচুর আপনার বিদেশি গাছ লাগানো হয়েছে। যেমন আমি একটা জরিপে দেখলাম, এখানে গবেষণায় দেখলাম প্রায় 58% কিন্তু বিদেশি গাছ এবং সৌন্দর্য বর্ধনকারী গাছও প্রায় 35% রাজধানীতে। কোন কোন সড়কগুলোতে বেশি? এটা যেমন বিজয় সরণি সড়ক, বিমানবন্দর, তারপরে আপনার ধানমন্ডি, সাতমসজিদ সড়ক, উত্তরা, গুলশান, বনানী, বারিধারা, এসব সড়কগুলোতে বেশিরভাগ কিন্তু বিদেশি গাছ। এখন কেন এই কোটি টাকার গাছ মরছে? এই গাছগুলো বিদেশ থেকে আনা হয়েছে, খুবই দামি গাছ, এবং এটার এই বিদেশি গাছের পরিচর্যা আর দেশি গাছের পরিচর্যা কিন্তু এক না। বিদেশি গাছের বাড়তি একটা যত্ন নেওয়া লাগে, নিয়মিত পানি ছিটানো লাগে, সার দেয়া লাগে, জৈব সার দেয়া লাগে, কিংবা আপনার শেকড় করা লাগে, আগাছা পরিষ্কার করা লাগে, ডালপালা কাটা লাগে, নিয়মিত কিন্তু পরিচর্যা করা লাগে। যার কারণে এই গাছগুলা নিয়মিত পরিচর্যার অভাবে এখন মারা যাচ্ছে। এর বাইরে আপনার বায়ু দূষণ তো আছেই। হ্যাঁ, বেশিরভাগ আপনি সড়কে এখন গেলে দেখবেন যে একটা লালচে বর্ণ হয়ে গেছে গাছগুলো, অনেক জায়গায় গাছ নাই, মারা গেছে। এটা হচ্ছে 5 আগস্টের পরে আরেকটা ঘটনা ঘটেছে যে আপনার স্থানীয় সরকার ব্যবস্থাটা বিলুপ্ত করে দেওয়ার কারণে আপনার সিটি কর্পোরেশনে কিন্তু এখন মেয়র নেই, তারপরে কমিশনাররা নেই, তারপরে অনেক জায়গায় ঠিকাদাররা এখন অনেকে আত্মগোপনে, যার কারণে যারা পরিচর্যা করার কথা তারাও এখন মাঠে নেই। এসব কারণে মূলত গাছগুলোর আসলে এখন দমবন্ধ অবস্থা। এই ক্ষেত্রে কি পরিচর্যার লোক এবং সমন্বয় করার লোক তো আগে থেকে একটা শূন্যতা আমরা দেখছি, লোকবল সংকট ছিল। 5 আগস্টের পর এটা আরো বেড়েছে। সেক্ষেত্রে এখন উপায় কি? এখন উপায় হচ্ছে আসলে মূলত দায়টা কার তাহলে? হ্যাঁ, এটা অবশ্যই সিটি কর্পোরেশনের দায়িত্ব। সিটি কর্পোরেশনে এই গাছ দেখভাল করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সিটি কর্পোরেশন একটা অপরাধ, আমি বলবো যে অপরাধই করেছে। কারণ আমাদের যে দেশীয় গাছ, আপনি দেখেন আমাদের সড়কগুলোতে কিন্তু একসময় আপনি 10 বছর আগের কথা চিন্তা করেন, 20 বছর, বেশিরভাগ সড়কে কিন্তু বড় গাছ ছিল, ছায়াদান, মানুষকে ছায়া দিত, কিন্তু পাখির আশ্রয়স্থল এরকম গাছে ছিল। এবং এই গাছগুলো আপনার এক একটার বয়স 10 বছর, 15 বছর, 20 বছর এরকম গাছ ছিল। বটবৃক্ষ ছিল আমাদের পুরো সড়কগুলোতে, আম গাছ ছিল, জাম গাছ ছিল। এই গাছ এখন আর নাই। তো এই গাছগুলো কেটে ফেলে বিদেশি গাছ লাগানো হয়েছে। সেটা কিছু ঠিকাদারের লোভের কারণে তারা এখান থেকে অনেক টাকা আসবে, গাছ লাগাইলে কিন্তু টাকা, এবং গাছ মূল্যও টাকা, লাগালেও টাকা। সেটা কি হবে? হ্যাঁ, যেমন আপনার বিদেশি গাছ লাগালো, কোনো কারণে এটা মারা গেল, তখন আবার সিটি কর্পোরেশন একটা করে, বাজেট করে যে এই সড়কে এই জায়গায় গাছ লাগানো দরকার, তখন আবার বিদেশ থেকে গাছ আনে। তো মূল্য লাভ, লাগালেও লাভ। এই হলো একটা তাদের অর্থের মুনাফার জন্য মূলত আপনার বিদেশি গাছের প্রতি তাদের আকৃষ্ট। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে এই গাছগুলো দায়ী কে, দেখভালের দায়ী হচ্ছে অবশ্যই সিটি কর্পোরেশনের। এখন সিটি কর্পোরেশন আসলে সেইভাবে, আমাদের যেহেতু কমিশনাররা নেই, তারপরে মালি, এখানে সংকট আছে। 5 আগস্টের আগে 100 মালিকে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু সে প্রক্রিয়াটা আর এগোয়নি, যার কারণে আপনার গাছগুলো এই পরিস্থিতি। এখন এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে এই, প্রথমত আমাদের দেশি গাছ লাগাতে হবে, কোনো গাছ কাটা যাবে না, গাছ অক্ষত রেখে উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে। যত বড় উন্নয়ন হোক, বৃক্ষ নিধন করে কোনো উন্নয়ন করা যাবে না। পৃথিবীর কোথাও গাছ কেটে কোনো উন্নয়ন করে না, কোথাও আপনি পাবেন না। হাতি, পশু পাখি বলেন, জীব বৈচিত্র্য রেখেই তারা কিন্তু আপনার উন্নয়নটা করে। এখন এই গাছের বিষয়ে যেটা করতে হবে, মালি তো আছে, সিটি কর্পোরেশনের যদি নিয়োগ দেওয়া হয় নতুন করে, সেটা সংকট হয়তো দূর হবে, কিন্তু কমিউনিটিকে এখানে কাজে লাগাতে হবে। বিশেষ করে স্কুল কলেজের শিশুদেরকে গাছের প্রতি একটা যত্নবান হওয়ার জন্য একটা সচেতনতামূলক কার্যক্রম করতে হবে। এবং যেসব সড়কে আপনার কমিউনিটি আছে, যেমন আপনার ধরেন ধানমন্ডি সড়কে যারা বসবাস করে, তাদেরকে দায়িত্ব দিতে হবে গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেন মানুষেরও থাকে, জনগণও যেন মনে করে যে এই গাছটা আমার। তাহলে আমার মনে হয় একটা সমস্যা দূর হবে। আরেকটি বিষয় জানতে চাই, লোকবলের সংকট কিন্তু আমরা বিগত সরকারের আমলেও দেখেছি, এই সরকারের আমলেও আপনি বলছেন যে এখনো সংকট, সমন্বয়ের সংকট। তো এই এত কিছুর মধ্যে অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত কি এই থেকে উত্তরণ হতে পারলো?
না, সেটা তো আসলে মানে বিশাল একটা ব্যাপার। আপনার যেমন আপনার ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন কিংবা উপজেলা, সেখানে কিছু তো সংকট হচ্ছে, যেহেতু জনপ্রতিনিধিরা নেই। তো জনপ্রতিনিধি না, আপনি একটা জিনিস দেখবেন, জনপ্রতিনিধিরা যতটা এলাকার দেখভাল করে, তারা সারাক্ষণ জনগণের সঙ্গে থাকে বা এলাকায় থাকে, কিন্তু আমলারা তো সেইভাবে থাকে না। আমলাদের এই কাজগুলো করার ওইভাবে অভিজ্ঞতা নাই। তারা আসলে জনপ্রতিনিধির মাধ্যমে কাজগুলো করে। তো সেক্ষেত্রে তো একটা সংকট হয়েছে, কিন্তু সেটা ধীরে ধীরে আসলে উত্তরণ হচ্ছে। প্রথম দিকে যে যতটা সংকট ছিল তা অনেকটা কাটিয়ে উঠা গেছে। আপনার প্রতিবেদনে উঠে এসেছে বিদেশি যে সবুজায়ন আমাদের রাজধানীতে আছে সেটি অনেকটা আত্মঘাতী। এই বিষয়টা একটু যদি জানতে চাই। হ্যাঁ, এটা আত্মঘাতী হওয়ার কারণ হচ্ছে গাছ, যেমন আপনার বিদেশি গাছ অনেকাংশে, বিদেশি এরকম অনেক গাছ আছে যেগুলা থেকে আসলে আমরা অক্সিজেন পাই না। এটা একটা। আর একটা হচ্ছে, যেমন আপনি বিমানবন্দর সড়কে বনসাই গাছ লাগিয়েছে, সেটা কিন্তু ছায়া দিচ্ছে না, এখানে পশু পাখি বসতেছে না, এখানে কোনো ফল দিচ্ছে না। আপনি দেখবেন যে এই বিদেশি গাছগুলো, এমনও বিদেশি গাছ আছে যেগুলাতে পাখি কিন্তু বসে না, এবং এগুলা বরং পরিবেশ বিধ্বংসী। আর একটা হচ্ছে, এই বিদেশি গাছগুলো একদিকে তো ছায়া দিচ্ছে না পাখির বসবাসের অবস্থানে, এবং এই বিদেশি গাছগুলোতে আমাদের তো একটা গাছ লাগানো হয় টোটাল জীব বৈচিত্র্যকে ঘিরে। শুধু পাখির আশ্রয় না, একটা গাছের মধ্যে নানা ধরনের কীটপতঙ্গ থাকতে পারে। এরকম অসংখ্য বিদেশি গাছ আছে যেগুলোতে কোনো কীটপতঙ্গ বসার মতো পরিস্থিতি নাই, কীটপতঙ্গ ওই গাছে বসে না। তো এসব কারণে এটা আমাদের আত্মঘাতী। অবশ্যই এটা আত্মঘাতী, কারণ আমরা গাছ লাগানো হয় ফল, ছায়া সহ পাখির আশ্রয় দেওয়ার জন্য। তো পাখির আশ্রয় যদি না থাকে, তাহলে আর এই গাছ লাগানোর অর্থ কি? দূষণের ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় বিপদ আছে রাজধানীর গাছগুলো। সেইখানে উপায় কি এই নিরসন করার জন্য? হ্যাঁ, এটা দীর্ঘদিনের সমস্যা। দূষণ, বায়ু দূষণের কারণে আমরা সাধারণত আমাদের মানব স্বাস্থ্যের কথাটাই সবসময় বলি, কিন্তু গাছেরও যে প্রাণ আছে সেটা আমরা কখনো চিন্তা করি না। গাছেও তো প্রাণ আছে, এবং গাছের প্রাণটা যে এখন নিবু সেটা আমরা অনেকটা দেখি না। গাছেরও যে একটা মানে তাদের বাস্তুসংস্থানের ব্যবস্থা আছে, গাছেরও কিন্তু আহার আছে, গাছেরও আহার লাগে। তো এখানে গাছের সূর্যের তাপ পড়তে হয় পাতায়, গাছ যদি বেড়ে উঠতে হয়। কিন্তু বায়ু দূষণ এমন পরিস্থিতির মধ্যে গেছে ঢাকায়, আপনি দেখবেন শীতকালে বিশেষ করে এখন যে পরিস্থিতি, বায়ু দূষণ কিন্তু দুর্যোগপূর্ণ অবস্থায় আছে ঢাকা শহরে। সেক্ষেত্রে প্রতিটি সবুজ পাতায় কিন্তু আপনি এখন শুধু ধুলা আর ধুলা, যার কারণে গাছের যে বেড়ে ওঠা সেটা হচ্ছে না। যেমন একটা বিষয় আমি এখানে উল্লেখ করেছি, একটা গবেষণা প্রতিবেদন, প্রতিদিন প্রায় 350 টন ধুলা কিন্তু আপনার গাছের উপর বসতেছে ঢাকা শহরে, শুধু রাজধানীতে। এবং এই ধুলার কারণে এবং দূষণের কারণে গাছের মৃত্যুর আশঙ্কা 30% থাকে। 30% কিন্তু গাছ মারা যাওয়ার আশঙ্কা থাকে অলরেডি। কিন্তু অনেক গাছে কিন্তু এই দূষণের কারণে আপনি ঢাকায় এখন গাছের ধুলা ছাড়া কিছু দেখবেন না। তো এটা উত্তরণের উপায় হচ্ছে, বিদেশে কিন্তু এরকম দূষণের সময় গাছে কিন্তু নিয়মিত পানি ছিটায়, গাছের পাতা থেকে বালিগুলাকে, ধুলাগুলাকে সরানো হয়। কিন্তু এখানে সেটাও নেই। গাছে আপনি দেখবেন মাঝে মধ্যে দূষণের জন্য ইদানিং রাস্তায় পানি ছিটানো হচ্ছে, কিন্তু গাছের ডালে কিন্তু কোনো পানি ছিটানো হচ্ছে না। গাছ মানে মরমর অবস্থা প্রত্যেকটা গাছের। রাজধানীর 7 মসজিদ রোডে গাছ নিয়ে আন্দোলন হয়েছিল, সেই রোডের কি অবস্থা এখন? 7 মসজিদ রোডে আসলে 1.5 কিলোমিটার সড়কে 600 গাছ ছিল সড়ক বিভাজকে। সেখানে এক একটা গাছের বয়স 15 থেকে 20 বছর এরকম ছিল। তো আপনি দেখবেন, আপনি আগের ভিডিও 3 বছর বা 4 বছর আগের যখন আপনি একটা ছবি দেখবেন, তখন দেখবেন যে ধানমন্ডি সড়কটা একেবারে সবুজ ছিল, মাঝখানে খুবই সুন্দর একটা সবুজ একটা বিভাজক ছিল, ছায়াঘেরা সড়কে ছিল। কিন্তু এখন দেখবেন এটা পুরোটা এক ধরনের কোনো গাছ নেই পুরো সড়কে। তো 600 গাছ কাটা হয়েছে, কেটে সেখানে ছোট ছোট ফুল গাছ লাগানো হয়েছে। তো সেই সড়কে আমি সাম্প্রতিক সময়ে গিয়েছিলাম, যে ফুল গাছগুলা লাগানো হয়েছে সেখানে শুধু সার এবং পানি ছিটানো সহ, মানে গাছ লাগানোর সময় যে সার দিতে হয়, মাটি দিতে হয়, মাটি সারের জন্যই 10 লক্ষ টাকা ব্যয় করছে এই 1.5 কিলোমিটার সড়কে। টোটাল ওখানে আপনার 9.5 কোটি টাকা ব্যয় করছে ওই সৌন্দর্য বর্ধনের জন্য ওই সড়কে। তাহলে আপনি শুধু সার আর মাটির জন্যই 9 লক্ষ টাকা খরচ করলেন, এইদিকে আবার আপনি 9 কোটি টাকা খরচ করলেন। তাহলে এটাতে ফল দিলেও কি এখন গাছগুলো মারা যাচ্ছে, কারণ পরিচর্যাটা ঠিক মতো হচ্ছে না। এই গাছগুলো আসলে প্রত্যেক দিন আপনার পানি ছিটানো লাগে। এই ফুল গাছে পানি আপনি দেখবেন, ছাদে আপনি যে গাছ লাগান
আমাদের যে ছাদ বাগানগুলো আছে এখানে কিন্তু প্রতিদিন পানি ছিটানো লাগে, এই গাছগুলো একই রকম। তাহলে এটা তো এইভাবে, অথচ দেশি গাছে কিন্তু লাগে না এইভাবে, দেশি গাছ কিন্তু তরতর করে বড় হয়ে যায়। অর্থাৎ আমাদের দেশি গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের প্রবণতাটা বাড়াতে হবে। জি অবশ্যই। আরেকটি বিষয় জানতে চাই, একে তো আমাদের এই গাছগুলো মরে যাচ্ছে, আমাদের কোটি কোটি টাকায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আবার পরিবেশের দিক থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে, বিশেষজ্ঞরা কি বলছেন? হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন আসলে আপনি একটা নগরে যে পরিমাণ সবুজের আচ্ছাদন থাকার কথা সেটা ঢাকা শহরে নেই। ঢাকা শহরের জনসংখ্যা এবং আয়তন অনুযায়ী সেই গাছ তো নেই। আপনি দেখেন এখন শুধু কংক্রিটের শহর হয়ে গেছে। তো এখানে গাছ বাড়াতে হলে, বিশেষ করে সড়কটা খালি আছে এখন পর্যন্ত, আমাদের ফুটপাত বলেন সড়ক বিভাজক, এই দুইটা জায়গায় তো আমাদের অন্তত আমরা খালি পাচ্ছি। আপনি মানে গাছের উপর কি পরিমাণ আগ্রাসন গেছে আপনি দেখবেন। আমাদের একটা আনোয়ারা উদ্যান ছিল ফার্ম গেটে, সে আনোয়ারা উদ্যানের মেট্রো এই এলিভেটেড এক্সপ্রেস এর কারণে কিন্তু পুরো আনোয়ারা উদ্যানটা, না মেট্রো রেলের কারণে পুরো আনোয়ারা উদ্যান এখন নিচ্ছিন্ন হয়ে গেছে। পান্থকুঞ্জ পার্ক এলিভেটেড এক্সপ্রেস এর কারণে শেষ হয়ে গেছে। সরদ্দি উদ্যান আপনার অনেক গাছ কাটা হয়েছে শুধু উন্নয়ন কর্মকাণ্ডের কারণে। এখানে আমাদের বিগত সরকার যখনই কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতো তখনই কিন্তু তারা পার্ক কিংবা সবুজকে বেছে নিত, সেটাকে ধ্বংস করতো আগে। এখন বিশেষজ্ঞদের কথা হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে প্রকৃতিকে রক্ষা করে, সবুজ কোনোভাবে ধ্বংস করা যাবে না, এবং সবুজের আচ্ছাদন বাড়াতে হবে, বিশেষ করে সড়কে গাছের পরিমাণ বাড়াতে হবে। আপনি দেখবেন, আমি তো দেশের বিদেশে অনেক জায়গায় গিয়েছি, সেখানে কিন্তু সড়কের মাঝখানে কিন্তু বিশাল বড় বড় গাছ এবং প্রচুর ছায়া দেয় তারা, এরকম গাছ আমি দেখেছি। কিন্তু এখানে একটা দুয়া তুলে যে প্রত্যেক বর্ষাকালে গাছ দুর্বল হয়ে যায়, গাছ পড়ে মানুষ মারা যায়, দুর্ঘটনা ঘটে, এই জন্য একটা অজুহাত দাঁড় করিয়ে আসলে বিদেশি গাছ লাগানো হয়। আসলে এটা একটা অজুহাত। আপনি দেখবেন গত 50 বছরে এরকম গাছ পড়ে কয়জন লোক মারা গেছে, এরকম মারা যাওয়ার রেকর্ড খুবই কম, 2-1টা দুর্ঘটনা এরকম ঘটে মাঝে মধ্যে বর্ষাকালে। কিন্তু এটাকে একটা অজুহাত দাঁড় করে পরিবেশ ধ্বংস করার প্রকল্প নেওয়া হয় এবং আপনার গাছ নিয়ে একটা কোটি কোটি টাকার একটা ব্যবসা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টার সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হয়েছে এই ব্যাপারে, তিনি কি বলছেন? জি, উনি আসলে উপদেষ্টা ওনার পরিচয়, কিন্তু উনি আসলে একজন পরিবেশ যোদ্ধা। সবসময় উনি লড়াই সংগ্রাম করেছে পরিবেশের স্বার্থে এবং প্রকৃতির জন্য, প্রাণ প্রকৃতির জন্য উনি লড়াই করেছেন। 7 মসজিদ সড়কের যে গাছ কাটা হয়েছে আপনার মনে আছে, উনি কিন্তু একবারে সেই গভীর রাত পর্যন্ত উনি স্লোগান, মিছিল, সমাবেশে উনি ছিলেন। এর বাহিরে উনি আরো অনেকগুলো আন্দোলনে উনি আছেন এবং মাঠে যেমন লড়াই করেছেন, আদালতেও কিন্তু লড়াই করেছেন। এখন উনি উপদেষ্টার দায়িত্ব এবং সব দায়িত্ব কিন্তু ওনার কাঁধে। এখন পরিবেশ মানে সবাই ওনাকে দায়িত্ব দেয়। কিন্তু আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি এখনো সবুজ টিকিয়ে রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নিচ্ছেন। যেমন আনোয়ারা পার্ক উনি নিজে পরিদর্শন করেছেন। উনি আনোয়ারা পার্ক আর কোনো উন্নয়ন কর্মকাণ্ড হবে না, আনোয়ারা পার্ক নতুন করে একটা ডিজাইন হচ্ছে, ওইটা আসলে পার্কেই থাকবে। পান্থকুঞ্জের ব্যাপারেও আন্দোলন চলছে, একটা সুরাহা হয়তো হবে খুব দ্রুত পান্থকুঞ্জ পার্ক আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। তো আসলে বিষয় হচ্ছে শুধু একার পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। আপনি যেমন ঢাকায় কিন্তু সবুজায়নের দায়িত্ব কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, সিটি কর্পোরেশনের, আরো অন্যান্য আদার্স মন্ত্রণালয়গুলো আছে। 5-7টা মন্ত্রণালয় কিন্তু এখানে আছে, কিন্তু যখনই পরিবেশের কথা আসে তখন সবাই পরিবেশ মন্ত্রণালয়ের কথা বলে। তো উনি আসলে সবগুলো মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন যতটুকু আমি জানি, কিন্তু কিছু ফলও পাওয়া যাচ্ছে। বেশ কিছু মন্ত্রণালয়কে উনি যুক্ত করতে পেরেছেন, এটুকুই। এবং আপনি দেখবেন গত যুব দিবসে কিন্তু আপনার গাছ লাগানোর একটা অভিযানও শুরু হয়েছে। আমাদের যুবক তরুণরা কিভাবে গাছ লাগানোর কিংবা খাল উদ্ধার করা, জলাশয় উদ্ধার করার কাজে কিন্তু উনি যুক্ত করেছেন এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফকে কিন্তু উনি বলে দিয়েছেন। দুজনে একই অনুষ্ঠানে ছিলেন এবং মন্ত্রণালয়গুলোর সঙ্গে উনি একটা সমন্বয় তৈরি করতে পারছেন। আমি এইটুকু আমার অবজারভেশনে আমি দেখেছি। নিশ্চয়ই আমরাও বিশ্বাস করি এবং প্রত্যাশা রাখি তিনি এই গাছ বাঁচিয়ে রাখতে আরো কার্যকরী ভূমিকা পালন করবেন, পদক্ষেপ নেবেন। জাহিদুর রহমান, সংবাদ পর্যালোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।